উদ্যোগ গ্রহণ করুক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যে সরকারি নিয়োগ প্রায় বন্ধ। স্কুল কলেজে শিক্ষক সংকট, শিক্ষক নিয়োগের পরীক্ষা বন্ধ 2 বছর। গত 6 বছরে মাত্র 3বার টেট পরীক্ষা। টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ মিলছে না। রাজপথে দাঁড়িয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণরা সরকারের কাছে বিষ চাইছে। লজ্জার নজির, না নিয়োগ না বিষ। জুটেছে কর্মপ্রার্থীদের পুলিশি অত্যাচার। পরিকল্পিতভাবে রাজ্যের যুবকদের বঞ্চিত করে বহিরাজ্যের যুবকদের নিয়োগ করা হচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় মালদা, কোচবিহার, বিভিন্ন জায়গার রাজ্যের বাইরে ভালো একটা সংখ্যক চাকরি রাজ্যের বাইরে চলে গেছে। তাতে আমাদের রাজ্যের বেকাররা বা যুবকরা বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি। সরকার এখন আউটসোর্সিং এর নামে ঠিকা প্রদায় নিয়োগ করছে। ব্যবহার করবে, প্রয়োজন ফুরালে বাড়ি পাঠিয়ে দেবে। সরকারি নিয়োগ বন্ধ, অথচ প্রতি বছর 4 থেকে 5 হাজার সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন। তৈরি হচ্ছে হাজার হাজার শূন্যপদ। সরকারের নীতিতে প্রতি বছর অবলুপ্ত হচ্ছে হাজার হাজার শূন্যপদ। এক সেকেন্ড, রতন বাবু, হাউসটা নেই, সময় তো অতিক্রান্ত হয়ে গেল। শ্যামলবাবু আছেন আপনি পর্যন্ত? হ্যাঁ, এটা হওয়া পর্যন্ত শ্যামলবাবু, এটা হওয়ার জন্য আমাদের টাইমটা চলতে হবে। হ্যাঁ বলুন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কারিগরি শিক্ষায় শিক্ষিত, খেলাধুলায় বিষয়ে ডিগ্রি, স্নাতক, স্নাতকোত্তর, বিএড, ডিএলএড করা ছেলে মেয়েরা কারো সুযোগ দিয়ে কর্মসংস্থানের। দেশের বড় বড় জনসংখ্যার রাজ্যগুলির সাথে মাত্র 40 লক্ষ জনসংখ্যার ত্রিপুরা ঢুকে যাচ্ছে বিরাট শতাংশের বেকারত্বের হারে। প্রায় 50,000 শূন্যপদ পড়ে রয়েছে বিভিন্ন দপ্তরে। মাননীয় স্পিকার স্যার, 2018 সালে নির্বাচনের আগে যারা এখন সরকারে আছেন তারাই ভিশন ডকুমেন্টসের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 50,000 চাকরি দেবেন। কিন্তু এই রাজ্যের বেকার যুবক যুবতীরা সেই কথা সবাই বিশ্বাস না করলেও কিছু একটা অংশ বিশ্বাস করে আপনাদেরকে ভালো একটা পার্সেন্টেজ ভোট দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছিলেন। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় যারা সেই আশা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছিলেন তাদের উন্নয়নের কথা তো দূরের কথা, যেটা ধারাবাহিকভাবে বামফ্রন্টের আমলে চলছিল, ঠিক তার উল্টো পথে আপনারা চলছেন। তো এখন যারা সরকারে আছেন তারা বলতেন যে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন নাকি বামফ্রন্ট 50,000 শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করছে না, তাল বাহানা করছে বলে আপনারা মাঠ ঘাট গরম করতেন। আপনারা সরকারে আসলেন, 50,000 ভ্যাকেন্ট আপনারা যেহেতু বলতেন 50,000 ভ্যাকেন্ট ধরে নিলাম, 50,000 ভ্যাকেন্ট, তারপর 10,323 যেটা ভালো একটা সংখ্যা শিক্ষক কর্মচারী ভ্যাকেন্ট পোস্ট হয়েছে। তারপরে দীর্ঘ 6-7 বছরে অবসরপ্রাপ্ত যারা হয়েছে, এখানে তথ্য আছে আমার কাছে, প্রায় 90,000-এর মতো ভ্যাকেন্ট হয়েছে আপনাদের কথা অনুযায়ী বা তথ্য অনুযায়ী। কিন্তু আপনারা চাকরি কতজনকে দিয়েছেন? আমাদের কাছে যে বাজেট এট এ গ্ল্যান্স 2018-19 এবং বাজেট এট এ গ্ল্যান্স 2024-25 সরকারি চাকরি সংক্রান্ত তুলনামূলক তথ্য যে আছে, এটা সরকারি তথ্য। 1 জানুয়ারি 2018 পর্যন্ত সরকারি চাকরিজীবী ছিল 1,58,220 জন এবং 1 জানুয়ারি 2024 পর্যন্ত চাকরিজীবী দাঁড়ায় 1,38,245। উল্টো হয়ে গেল। দিন দিন অফিস বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, কিন্তু সরকারি চাকরিজীবী সংখ্যা কমছে। অথচ বেকার হন্য হয়ে উঠছে চাকরির জন্য। ইঞ্জিনিয়ার, নার্স, ডাক্তার বেকার, কিন্তু তাদেরকে চাকরি দেওয়া যাচ্ছে না বা দিচ্ছেন না। গত 6 বছরে বাজেট এট এ গ্ল্যান্স 2018-19 এবং 2024-25 অনুসারে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বা করবেন এমন চাকরিজীবী সংখ্যা 31,099 জন। সুতরাং গত 6 বছর সরকারি চাকরিজীবী কমেছে 19,975 জন।
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছে চাকরিজীবী সংখ্যা ৩১,০৯৯ জন, প্রায় ৫০,০০০-এর উপরে সংখ্যা দাঁড়ায়। শুধুমাত্র এডুকেশন ডিপার্টমেন্ট, যেটাকে আমরা শিক্ষাকে মেরুদণ্ড বলি সমাজের, শিক্ষার যে বেহাল অবস্থা এখন বর্তমানে, 1 জানুয়ারি 2018 সরকারি চাকরিজীবী সংখ্যা ছিল ৫০,৩৮২ জন, মানে ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারী যে ছিল শিক্ষক, 1 জানুয়ারি 2024 পর্যন্ত সরকারি চাকরিজীবীর সংখ্যা দাঁড়ায় ৩২,২৩৭ জন, মানে এডুকেশন দপ্তর লাটে উঠে গেছে। সরকারি চাকরি শিক্ষক স্বল্পতা আমরা বলে যাচ্ছি, তথ্য বলছে, কিন্তু আপনারা নিয়োগ করছেন না, অথচ ডাবল ইঞ্জিনের সরকার, এখন ট্রিপল ইঞ্জিন। কিন্তু আমরা বিরোধীদের কথা আপনারা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবেন, জানি না আমি কথা বলার পর কি কি বলবেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা দিন দিন পাহাড়ে আকার ধারণ করছে। আমি এডুকেশন দপ্তরের কথা বলেছি, সব দপ্তর বললে শেষ হবে না। আমি আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকতেন ভালো হতো, ওনারই দপ্তর, হেলথ ডিপার্টমেন্ট। আমাদের বাম আমলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমাতে, বিভিন্ন প্রাথমিক হাসপাতাল এবং সাব সেন্টার আমরা করেছি, কিন্তু সেই হাসপাতালগুলা ডাক্তারের অভাবে, নার্সের অভাবে সঠিক মতো মানুষ পরিষেবা পাচ্ছেন না। আপনারা দেখেছেন জিবি হাসপাতালে রুগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন। আপনারা যান, আমরা বিধায়করা অনেক সময় যাই রুগীদের ভিজিট করতে জিবি হাসপাতালে, বা নিজের কাজেও যাই নিজেরা ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ফ্লোরে শুয়ে চিকিৎসা করতে হচ্ছে, এইরকম শীত, কিন্তু তাদের জন্য কোনো রকম ব্যবস্থা নেই। কিন্তু রাজ্যের নার্স, ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান থেকে ধরে অনেক বেকার। এখানে সরকারি তথ্য, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি ১,০০০ জনসংখ্যায় অনুপাতিক হারে একজন চিকিৎসক থাকা আবশ্যক, এবং নীতি আয়োগের নির্দেশিকা অনুসারে প্রতি ৫০০ জনসংখ্যার অনুপাতে একজন সেবিকা থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে ত্রিপুরায় কয়েক হাজার ডাক্তার সরকারি চাকরি থেকে বঞ্চিত। হাসপাতালের চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মীর সংকট, সরকারি নিয়োগ বন্ধ। ১৩১টা হাসপাতালে মর্গে ডুম কর্মী পর্যন্ত নেই। মৃত্যুর পরও মানুষকে হয়রানি হতে হয় ডুমের অভাবে, কিন্তু নিয়োগ নেই। স্বাস্থ্য দপ্তরে শূন্য পদের সংখ্যা, এখানে 2022-এর বিধানসভাতে দেওয়া তথ্য 22 তারিখ মার্চের। গ্রুপ এ 541 জন, গ্রুপ বি 181 জন, গ্রুপ সি 3530 জন, গ্রুপ ডি 1263, মোট 5515। স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তরও কমছে, স্বাস্থ্য দপ্তরে কমছে, পরিষেবা মানুষ কোথায় পাবে, কোথায় যাবে? এই রাজ্যের মানুষ বেকার হচ্ছে, মানুষ প্রশাসনিক সুবিধা পাচ্ছেন না, পরিষেবা পাচ্ছেন না, ছাত্ররা স্কুলে গিয়ে শিক্ষা পাচ্ছেন না, অসুস্থরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না, বিভিন্ন প্রশাসনিক অফিসে গিয়ে পরিষেবা পাচ্ছেন না। এরকম অবস্থা রাজ্যের সাধারণ মানুষের, কিন্তু রাজ্য সরকার নিয়োগ করছেন না, অথচ ট্রিপল ইঞ্জিনের সরকার। আমাদের বামফ্রন্ট আমলে যদি এতগুলা সিঙ্গেল ইঞ্জিনের সরকার থেকে যদি এতগুলা নিয়োগ করতে পারে এবং সরকারি চাকরিজীবী করতে পারে, আপনারা কেন পারবেন না? এটা হচ্ছে মানুষের জনমনে প্রশ্ন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জিআরএস পদে 2019 সালে হয়ে যাওয়া পরীক্ষার ফল আজও ঘোষণা হয়নি, এখন প্রায় 5 বছর অতিক্রান্ত। কি অদ্ভুত ব্যাপার! মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছেন বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করবে, অথচ মন্ত্রী সাংবাদিক সম্মেলনের 4 বছর পরেও লোক নিয়োগ হয়নি। তৎকালীন শিক্ষামন্ত্রী 2021 সালের ডিসেম্বর মাসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে 2022 সালে মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি 100টি স্কুলের জন্য 1400 জন
এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জন নিয়োগ করা হবে। কিন্তু এখন 2025 সাল হয়ে গেছে, কিন্তু নিয়োগের দেখা নেই। রাজ্যের বেকাররা হন্য হন্য হয়ে ঘুরছেন। একই পোস্টের জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত একবার 2021 সালে এক মন্ত্রী ঘোষণা করছেন, আবার 2024 সালে সরকারের আরেক মন্ত্রী আবার ঘোষণা করছেন। এতে করে রাজ্যের বেকার যুবক যুবতীরা হয়রানি হচ্ছেন বারবার। পিআই কিংবা পিইটি নিয়ে মহাকরণে মন্ত্রী অনেকবার সাংবাদিক সম্মেলন করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। কেন? তা রাজ্যের বেকার যুবক যুবতী সরকারের কাছে জানতে চাইছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বেকাররা পাশ করবে, বিভিন্ন পড়াশোনা করে বিভিন্ন লাইনে লোন নিয়ে, এডুকেশন লোন নিয়ে মা বাবা জায়গা জমি বিক্রি করে পড়াশোনা করাবেন তাদেরকে, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও যদি তাদের ভালো কিছু কর্মসংস্থান না জুটে, স্বাভাবিক তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। কারণ আমাদের রাজ্যে প্রাইভেট সংস্থাও সেই রকম নেই, বা প্রাইভেট কিছু করে যে সংসার প্রতিপালন করতে পারবে সেই রকম কোনো দিশা নেই। স্বাভাবিক তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির আশা করতেই পারে, কিন্তু দিন দিন কালে ডিক্রিজ হবে পোস্টগুলা, এটা তো মেনে নেওয়া যায় না। বর্তমান যুব সমাজ উপযুক্ত চাকরি বাকরি না পেয়ে চরম নেশাগ্রস্ত হয়ে উঠেছে। নেশামুক্ত ত্রিপুরা বানানোর স্লোগান এখন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। বর্তমান সরকার কৌশলে ত্রিপুরার যুব সমাজকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন। 2018 সালে নভেম্বর মাস পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে বিলাতি মদের সংখ্যা ছিল 81, কিন্তু বর্তমানে মদের দোকানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 140। ব্যাপারটা হচ্ছে, আমি মদের কথা কেন বললাম, আপনারা মদের লাইসেন্স দিতে পারেন, কিন্তু সরকারি কর্মচারী নিয়োগ করতে পারেন না। 2018-তে মানে বামফ্রন্ট সরকারের আমল পর্যন্ত 81 ছিল, আর আপনারা কত বাড়িয়ে দিলেন? 140। প্রায় 6 বছরের মদের দোকান বাড়িয়েছেন 4টি। মদের দোকান বাড়াতে পারেন, বার বাড়াতে পারেন, কিন্তু সরকারি চাকরিজীবী বাড়াতে পারেন না, বরং কমাতে পারেন। তার জন্য আমি আজকে সেই রেজুলেশনটি এনেছি। আমি আশা করি এই প্রস্তাবটি সবাই সমর্থন করবেন এবং প্রত্যেকে আওয়াজ তুলবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। চেয়ারম্যান মহাশয়, মাননীয় শ্রী নয়ন সরকার যে প্রাইভেট মেম্বার রেগুলেশনটি নিয়ে এনেছেন, খুব সময়োপযোগী এবং আমাদের রাজ্যের যুবকদের ভবিষ্যৎ এবং ত্রিপুরাকে গড়ার জন্য এটা একটা বিরাট বড় একটা ভূমিকা নেবে আমার বিশ্বাস। কাজেই একটু সবাই একটু পেশেন্স নিয়ে যেন আমরা আলোচনাটা করি এবং সময় যেন আমরা যথেষ্ট পাই। একজন গায়ক ছিল, গান টান শুনি, হেমন্ত মুখোপাধ্যায়, ওনার একটা গান সেদিন শুনছিলাম, গত পরশুদিন শুনে গানটা শব্দগুলো হচ্ছে, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, এই গানটা। তো আমি ভাবলাম, এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অগণিত যুবকরা, তো আমি এরকম ভাবে একটা লিখলাম, আমাদের প্রশ্ন করে রাজ্যের বেকার যুবক যুবতীরা, আর কতকাল আমরা রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা। তারপর আরো আছে, বলতে অনেক সময় চলে যাবে। কারা যেন বলেছিল মিস করে চাকরি দেবে, কারা যেন বলেছিল বছরে 50,000 চাকরি দেবে, করে অনেকটা আমি লিখেছি। আমি সময়টা আমি এই ব্যাপারে আমি গানটা যদি গান তাহলে আরো খুব সুন্দর হবে। আপনি গাবেন, আপনি খুব ভালো গায়, আপনার গানটা পছন্দ করেন, আপনি গেয়ে শুনবেন, খুব ভালো লাগবে। মাননীয় চেয়ারম্যান,
তিনটা জিনিস খুব কোরিলেটেড। নাম্বার ওয়ান, এডুকেশন সিস্টেম। টুডেজ স্টুডেন্ট, টুমোরোজ ইউথ, and tomorrow's youth, they are the future employees of the state. So it is the primary duty of the government, or any government, এই তিনটে অ্যাসপেক্টে খুব ভালোভাবে কাজ করা। খুব ইট পেইনস আস। আজকে সকালে দৈনিক একটি প্রভাতী কাগজে এডুকেশন সিস্টেম নিয়ে, এডুকেশনের যে হাহাকার একটা নগ্ন রূপ, একটা খবরের কাগজে আমি দেখলাম। তো যখন পড়ছিলাম আমার মনে পড়ে গেল আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একজন চেয়ারম্যান ছিলেন মিহির দে। ওনার কথা আমার খুব মনে পড়ে। একদিন একটা প্রোগ্রাম রবীন্দ্র ভবন, আই ওয়াজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট প্রোগ্রাম। উনি বলছিলেন যে ক্লাস 1 থেকে তো 8 সব পাস করায়, 9-এ উঠলে পরে যখন পরীক্ষা দিতে হয় সব ফেল, তাদেরকে আবার পাশ করে দিতে হয়। টেস্টে গিয়ে যখন টেস্ট পরীক্ষা দেয়, মাধ্যমিকের টেস্ট, তখন আবার ফেল। তখন বলে আরে বাদ দে, এখন পাশ করায় দে, বোর্ডে তো আটকা পড়ে। বোর্ডে যখন পরীক্ষা দেয় তখন বোর্ডের চেয়ারম্যান যখন মিনিস্টারের কাছে এসে বলে আমরা আগামীকাল রেজাল্টটা ঘোষণা করতে যাচ্ছি, মিনিস্টার জিজ্ঞেস করে কত পার্সেন্ট পাস? ও মাত্র 15%। কয় কি কত বছর কত ছিল, এর আগে বছর কত ছিল? 60%। তাহলে 1% না বাড়াই দিলে কেমনি? তাহলে কি আবার এটাকে 60-62% পাশের হার দেখানো হয়, অল উইথ গ্রেস মার্ক। সেম ইজ দ্য সিনারিও ইন ক্লাস 12। এডুকেশন, টুডে স্টুডেন্ট, টুমোরোজ ইউথ। এখন তারপরে যায় ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে দেখুন একই অবস্থা। এর মধ্যে যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে, they are the deprived lots, educated lot, they are the deprived lots. তারা বিভিন্ন জবের ইন্টারভিউ বের হয়, অ্যাসপিরেন্ট হিসেবে তারা ফিল আপ করে, বছর মাস কাটে, দিন কাটে, বছর কাটে, বছরের পর বছর কাটে। এই প্রসেসগুলো আর শেষ হতে আমরা দেখি। রেজাল্ট কি মত? এই যে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ইননুমারেবল নাম্বার অফ ক্যান্ডিডেটস, ইঞ্জিনিয়ার্স, টেকনোক্রেটস, those who are having higher degree, কিছু নেই। আচ্ছা আপাতত গ্রুপ সি পেয়েছি, ঢুকে যায়। গ্রুপ ডি পেয়েছি, টেকনোক্রেটস, ইঞ্জিনিয়ার। গ্রুপ ডি, they are working as group D employees in the government, in various government institutions. It's a pitiable state of affairs. তো সরকারের কি করা উচিত? আমরা বারংবার, এর আগেও সেপ্টেম্বর মাসে লাস্ট অ্যাসেম্বলি যখন হলো 3-4 তারিখ বোধহয়, মাননীয় মুখ্যমন্ত্রীর এই বেকার নিয়ে একটা আলোচনার ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম, হাউ লং উইল দিস প্রসেস অফ ইন্টারভিউ, আপনার টিপিএসসি বলুন না, প্রিলি, তারপর হবে মেইনস, কয় মাসের গ্যাপ নোবডি নোজ। 2022-এর ইন্টারভিউ টিপিএসসি, রেজাল্ট আওয়েটেড, ডিফার করে দিচ্ছে ডেটের পর ডেট। কম্বাইন টু 2022-এ পরীক্ষা প্রিলি শেষ হয়েছে, আজও রেজাল্ট আওয়েটেড, আজও সম্পূর্ণ হচ্ছে না। তো এই যে টাইম বার্ড, এক্সেলারেট করা রিক্রুটমেন্ট প্রসেসটারে, এটা সরকার করছে না। রেজাল্টিং এবং সব উল্টো পাল্টো করছে। যেমন ধরুন টিসিএস, টিপিএস, যারা টিসিএস টিপিএস এর প্রক্রিয়াটা সম্পূর্ণ করে যোগদান করে ফেললো, they will not apply for your fishery assistant or election superintendent or অন্যান্য পোস্টগুলো। এখন টিপিএসসি, টিসিএস বেরোচ্ছে না। আমরা 1972, if I'm not wrong, 1972 বোধহয় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে। আজকে প্রায় 53 ইয়ার্স।
আপনারা জানেন মাত্র 17তম ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডাররা অন সার্ভিস, 18 বোধহয় তারা তাদের বোধহয় ইসে চলছে, ট্রেনিং চলছে। তো ইচ এন্ড এভরি ইয়ার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স রিক্রুটমেন্ট হওয়ার কথা, কিন্তু এই 72 সাল থেকে 53 ইয়ার্স এর মধ্যে মাত্র 17তম ব্যাচ সার্ভিস করছে, 18 এখনো ইসে করছে, বলে ট্রেনিং এর মধ্যে রয়েছে। তো রেজাল্টিং ইন এই যে হচ্ছে না, দিস পিপল আর জয়েনিং ইন আদার কম্পিটিটিভ এক্সামস, মেধা আছে তারা পেয়ে যাচ্ছে, ঢুকছে। এখন যখন টিপিএসসি টিসিএস হবে, টিসিএস এবং টিপিএস হবে, তখন এরা আবার পরীক্ষা বসে পেয়ে গেল, ওখানে আবার গ্যাপ হয়ে যাচ্ছে, রিজাইন করে ওখানে চলে আসছে, আবার এগুলো ফিল আপ করা হচ্ছে না। There is a big hodgepodge in the entire system. বর্তমানে এই মুহূর্তে যে কোনো ইন্টারভিউ প্রসেস 2 থেকে 3 বছর আগে সম্পূর্ণ হচ্ছে না। আচ্ছা বলুন, পুলিশে 1000 লোক নেবে, মাননীয় চেয়ারম্যান, পুলিশে 1000 লোক নেবে, সে 2022 সালে ইন্টারভিউ, 2022 সালে বিজ্ঞাপন, আজও নেয়, আজকে তারিখও নিচ্ছে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার হিসেবে 2021-22 সালে ইন্টারভিউ কল করেছে, আজও নিচ্ছে। টেট 2022 সালে 362 জন পাশ করে বসে রয়েছে, নো অ্যাবজর্পশন। এমপিডব্লিউ 7 বছর ধরে, 7 years ever since installation of this government, একজনকেও রিক্রুটমেন্ট নেই। গত সেপ্টেম্বর মাসে যখন আমি ওই মিউজিক কলেজ আছে, মিউজিক কলেজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছিলেন 396টি পিজিটি মিউজিক টিচার আমরা নেব, ভালো হয়েছে, ফিনান্স মিনিস্টারকে আমি বলছি একটু এক্সপার্ট করে নেব, তাড়াতাড়ি এগুলো স্যাংশন দিন। কোথায় কি আমরা তো দেখতে পাচ্ছি না কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2016-17 সালের পর নো অ্যাবজর্পশন ইন মেনি ডিপার্টমেন্টস, শুধু পিডব্লিউডি না, আরবান, এগ্রি, ইউডি, আরবান তো বললাম, ইউডি, এগ্রি, বিভিন্ন জায়গায় লটস অফ ভ্যাকেন্সিজ আর দেয়ার অফ দ্য ইঞ্জিনিয়ার্স, নো অ্যাবজর্পশন। আপনার প্যারামেডিক্স, আমি শুধু ত্রিপুরা ইকোনমিক রিভিউ, আমি তো আশা মাত্র দিয়ে দিয়েছেন, আমি ভাবছিলাম একটু এসে গুছিয়ে একটু সুন্দর করে বলবো। ত্রিপুরা প্যারামেডিক্স কোনো ইসে নেই, অ্যাবজর্পশন নেই। কি ত্রিপুরা ইকোনমিক রিভিউ 2022-23-এ ল্যাবরেটরি টেকনিশিয়ান 154টা পোস্ট, এটা আরো বেড়েছে ওই টাইমে, 154টি পোস্ট খালি। রেডিওগ্রাফার 28টা, ফার্মাসিস্ট এলোপ্যাথিক 509টা, এমপিএস ফিমেল 19টা, এমপিডব্লিউ ফিমেল 843, এমপিডব্লিউ মেল 360, স্টাফ নার্স 342, মেডিকেল অফিসার এলোপ্যাথিক 1109, ডেন্টাল সার্জন 41, medical officer homeopathy 76, medical officer ayurvedic 26, ophthalmic assistant 28, blood bank technician 44। এই সংখ্যাটা 2022-23 সালে আরো বেড়েছে। আপনি জানেন মাননীয় চেয়ারম্যান, আমি ভিআরএস ছেড়ে দিচ্ছি, অনেক ভিআরএস চলে গেছে। বাজেট আছে গ্ল্যান্সে প্রত্যেক বছর আমরা পেয়ে থাকি যে কত সংখ্যক কর্মচারী ABCD তার রিটায়ারমেন্ট হয়ে যাবে। এভার সিন্স দ্য ইনস্টলেশন অফ দ্য বিজেপি গভর্নমেন্ট, ওই বাজেটে একটা গ্ল্যান্সের যোগ করেন দেখলাম 25,537 জন। Ever since the installation of the BJP-led government, they have retired. Apart from যারা VRS যারা নিয়েছে তাদেরকে বাদ দিয়ে
অ্যাবজর্পশন কোথায়? আফটার 1 ইয়ার এই পদগুলো অ্যালাইভ থাকে, আফটার 1 ইয়ার অ্যাবলিশ। এবার ক্যাবিনেট বসে কিছু কিছু নতুন পদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নেয়। বেকাররা ভাবে বা দারুণ, আমাদের জন্য পদ সৃষ্টি করছে। ওয়াই? এই 25,500 চাকরি রেগুলার পোস্ট। অ্যাবজর্পশন কি? আউটসোর্সিং। অধিকাংশ এখন একটা বিশাল অংশের যুবক যুবতীরা আউটসোর্স হয়ে যাচ্ছে উইথ নো ফিউচার এন্ড। এবার মজাদার ব্যাপার দেখুন, মাননীয় চেয়ারম্যান, 40 ইয়ার্স আমাদের আপার এজ লিমিট অফ গভর্নমেন্ট সার্ভিস। আমাদের ফুল রিটায়ারমেন্ট বেনিফিট কত বছর? 25। স্টেট গভর্নমেন্টের 25 বছর। তাহলে 7 বছর রিটায়ারমেন্ট করে সে 20 বছর চাকরি করছে, ফুল পেনশন বেনিফিট পাচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে 20 বছর করেছে। কেন? আমার সরকার এই ফুল পেনশন বেনিফিট পেতে গেলে কেন এটা 20 বছর নামিয়ে আনবেন? 39 বছরে যে অ্যাপ্লাই করে চাকরি পায় না, একটা অ্যাডভার্টাইজমেন্ট হইলো, আমি অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ দিল, ভালো হইলো, আমার 2-3 বছর বইয়ে থাকতে হইব। এবার 42-43 বছরে গিয়ে হয়তো বা আমি একটা চাকরি পাইলাম, আমি কত বছর চাকরি করবো? 18 বছর পাবনি। 20 বছর চাকরি করলে তো পাবো না। 21-22 বছর চাকরি করলে ফুল পেনশন বেনিফিট পাবো না। আমার ন্যূনতম 25 বছর সার্ভিস করতে হবে। তাহলে ওয়াই আপার এজ লিমিট 40 করেছো? ভেরি গুড। 40 করেছো, ভেরি গুড। তাহলে তোমার ওখান থেকে ফুল পেনশন বেনিফিটের বয়সটা তোমাকে কমিয়ে আনতে হবে, তোমাকে 60 করতে হবে, তাহলে 25 থেকে 20 করতে হবে। তো প্লিজ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই নট টেক মাচ অফ, আমি খুব শর্টকাটে করে দিচ্ছি। উইথ ফোল্ডেড হ্যান্ডস আই অ্যাপিল টু ইয়োর গুড সেলফ। ফিলিং থাকতে হবে, উপলব্ধি থাকতে হবে। বেকাররা অনেক দুঃখ প্রকাশ করে এসে যখন বলে আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী, ওনার কাছে বারংবার দেখা পাই না, মন্ত্রীর সঙ্গে দেখা পাই না। What reply shall we give? Please tell us what reply shall we give to them? এই যে এখানে টেট মাননীয় রতনবাবু একটা সিনিয়র মিনিস্টার, উনি তো জানেন টেট ওয়ানের একটা কিছু সংখ্যক ছেলেরা তাদের সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল। 2022 সালের নোটিফিকেশন হয়েছে, 2022 ডিসেম্বরে এক্সাম হয়েছে, 2023 জুন মাসে রেজাল্ট দিয়েছে, 2023 31 জুলাই মধ্যে সার্টিফিকেট প্রদান করে দিয়েছে। মাননীয় সদস্য, অগস্ট আরো 3 জন বাকি আছেন। প্লিজ, অগস্ট মাসে জাজমেন্ট, সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দেয় যে যারা অন সার্ভিস তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে না, তো তারাও তো পাস করে, তারাও তো উত্তীর্ণ, তো তাদেরকে দিস জাজমেন্ট কেম আফটারওয়ার্ডস, ইট ক্যানট হ্যাভ রেট্রোস্পেক্টিভ এফেক্ট। তাহলে তাদেরকে তো ব্রিজ কোর্স করিয়ে, এবং এই যে কেসটা, এটাকে এপিল করতে পারে এই ইস্যুতে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট এসএলপির মাধ্যমে আমাদের রাজ্য সরকার ওখানে এপিল করতে পারে। সিমিলার ইজ দ্য কেস ফর এসটিজি। এখন গভর্নমেন্ট শুড হ্যাভ দ্য উইল that these potential youths of our state who are being deprived, if they are absorbed in various government, তাহলে আমার সরকারটা ভালো চলবে, শিক্ষাটা ভালো চলবে, আমার জেনারেশন, নেক্সট জেনারেশন গুলো ভালোভাবে মানে পড়াশোনার মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্যাভিক পিকচার আপনারা এই যে এডুকেশনের কথা বলছি, আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 5 বছরে সরকারি স্কুলের কমেছে 71টি, শিক্ষক কমেছে 9,248 জন, স্কুলের ছাত্র কমেছে 63,832, মানে 63,832 জন। প্রাথমিক ও সেকেন্ডারি 2 ক্ষেত্রে ড্রপ আউট বেড়ে হয়েছে যথাক্রমে 1 এবং 8.9%। 311টি সরকারি স্কুল একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে।
গত 5 বছরে রাজ্যের বেসরকারি স্কুলের সংখ্যা ও ছাত্র দুটোই বেড়েছে। In one side we are downsizing the government schools, and on the other there is a growth in the private sector, private schools. So this does not speak well of the education system, এবং স্বাভাবিকভাবে এই বেকাররা এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে কখনো তারা সক্ষম হবেন। নেট সেট পিএইচডি পাস করা প্রায় 2000-এর উপর, নেট সেট পিএইচডি হোল্ডার 2000-এর উপর। আমার সরকার আজকে সকালবেলা প্রায় 550, ওনার যে রেশো এই হাউসে উনি যে ফিগারটা বলেছেন 1:30, এখন এটা বলছে ইউজিসি নর্মস 1:3, তারপরে যে হিসেব দিয়েছে ইন অ্যারাউন্ড 550 থেকে 600 রিক্রুটমেন্ট দরকার। ওয়াই? আপনি জানেন লেফটেন্যান্টের জমানা যদিও এখনো কলেজে পিজিটি একটা বড় অংশের কলেজ পরিচালনা হচ্ছে ইউজিসি নর্মসের কন্ট্রাডিক্ট করে পিজিটি টিচার দিয়ে, পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে, those are supposed to teach class 11 and 12, they are taking studying, imparting education in the college. I don't say they're inferior, but the qualification based on UGC norms, they are not entitled to deliver the lectures in colleges as per the UGC guidelines. আমার একটা সময় হয়তো বা scarcity ছিল, now there is no scarcity. Well, if I don't promote the education system, be it in the school right from Vidyajyoti, একটা হচপচ, আপনার হঠাৎ করে এই যে রেজাল্ট 2000 এই লাস্ট এবার সেকেন্ড পরীক্ষা দিতে যাচ্ছে, গতবার ডাহা অবস্থা, এবার তো হঠাৎ করে যদি যা বাংলা স্কুলে পড়ে পড়ে তুমি এবার বললে এবার ইংলিশে তুমি প্রশ্ন উত্তর লিখতে হবে, কি লিখবে ওরা? তো এই যে এটা ভালো জিনিস, the government has taken a good step, but it should have been well planned. আগে চলছিল কিছু এনজিও দ্বারা, এখন চলছে কিসের দ্বারা? কিছু ওএসডি দ্বারা। আপনি জানেন গাইডলাইন দিয়ে দিয়েছে কিভাবে খাতা কাটতে হবে, কিভাবে এখন নতুন করে কোর্স দিয়ে দিয়েছে, যেরকম ভাবে করো, নয়তো এক্সপেক্টেড রেজাল্ট কি, স্যার আমি শেষ করেছি, রাউন্ড আপ করছি, এক্সপেক্টেড রেজাল্ট কি হবে তোমার স্কুলে ফর্মেট দিয়ে দিয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট না হলে কিন্তু অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট ইউ। এবং এরা এখন টিচাররা কি চাকরি বাঁচাবে না এডুকেশন ইম্পার্ট করবে, প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে এই জায়গায়। তো there is no thinking, there is no master plan, there is nothing, nobody is concerned. And আমি তার জন্য বলেছি সকালবেলা এডুকেশন, how come a man, he is not a robot, he is not a supercomputer? কেউ যদি এটাকে মিসরিড করে আমি কিছু বলার নেই। That is why I came, I made a request. You are overburdened. Please hand over some departments to those of the efficient minister who can handle the situation. ঠিক আছে, তার জন্য please, বলেছি। please. মাননীয় চেয়ারম্যান স্যার, আমি রাউন্ড আপ করার আগে না শেষ হবার আমি আপনাদের এত ইসে তো আমি পারবো না, এখন বয়সও তো হচ্ছে, আর প্লিজ ঝগড়াঝাটি করার মানসিকতা নেই। আমি এটুকুই বলবো, সরকার এখানে বিচক্ষণ মন্ত্রী রতনবাবুর মতো এক্সপিরিয়েন্স মিনিস্টার রয়েছে, ইউ হ্যাভ টু পুল আপ দ্য সক্স। বেকাররা আজকে দিশা, শিক্ষিতরা কিছু নেই, ভবিষ্যৎ অন্ধকার দেখে, নেশায় আকৃষ্ট হচ্ছে। Save the youths of the Tripura. ঠিক আছে, I appeal to this government. Time bird to আপনারা ওই টিপিএসসি থেকে সার্কুলার ডিপার্টমেন্টে, আচ্ছা শেষ করে আমি কি করবো, কারণ হঠাৎ মনে পড়ে কাগজ বাইর করি আর কি, আমরা প্লিজ করুন। টিপিএসসি বা চিঠি দেয় যে আমরা ডিপার্টমেন্ট থেকে এখন রিকুইজিশন পাইছি না, আমরা উই আর ওয়েটিং। এই যে কম্বাইন্ড পরীক্ষা পিছাইতেছে, টিপিএসসি চায় যে আর ডিপার্টমেন্ট আরো তারা রিকুইজিশন পাঠায়, রিকুইজিশনই পাঠায়, চিঠি আছে তো এখানে। হ্যাঁ লেফট্রন রিগার্ডিং টিপিএসসি, এখন যেভাবে টিপিএসসির মাধ্যমে স্বচ্ছ নিয়োগের পাঠানো হচ্ছে, তার পক্ষে সেই মেশিনারি নাই
ডিলেটা এই কারণে হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট থেকে প্রচুর এখন আমরা পরিকাঠামোটাকেই চেঞ্জ করি। একদম আপনি রাইটলি হচ্ছে টিপিএসসি এর মধ্যে তো শর্টেজ, এই কথা তো বলছি। টিপিএসসি এর মধ্যেই শর্টেজ। এবং টিপিএসসি বলছে আমাদের পরিকাঠামো আমরা করে তুলতে পারছি না, আর আমরা ডিপার্টমেন্টকে লিখছি তোমরা ম্যাম কি কি চাই তোমরা দাও, আমরা একবারে এই কমেন্টগুলো আমরা পরীক্ষাগুলো নিয়ে নিই। নোবডি ইজ পেইং অ্যাটেনশন। I my fervent appeal to you, you being a senior most minister in the government with lots of experience. মাননীয় সদস্য প্লিজ প্লিজ আপনি কন্ট্রোল। শেষ জানি আমরা কানে হয়ে গেছে তো অনেক বিদ্যালয় না না, এটা না, অনেক সময় কিন্তু নিয়ে গেছেন আপনি। হ্যাঁ, তো আরো 2 দিনের সময় গেছে। না বিদ্যালয় আমি যখন জায়গা দিয়েছি তখন এটা বুঝছেন উঠে তো? গেছে তো আপনি কানে কইছে এখন বিদ্যালয়। বুঝছেন তো এটা? হ্যাঁ, শেষ করুন। তো আমার অনুরোধ থাকবে আপনি দায়িত্ব নিয়ে এই জিনিসগুলোকে আপনি একটু পিতা হইতে পারেন না, বিজেপি দল উচিত কথা কম যায় না, কিন্তু আপনার সাহস নিয়ে আপনার হারানোর কি আছে, আপনি একটু সাহস নিয়ে গাইড করেন সঠিকভাবে। ওনাকে আপনি ভালো, আমি আই মেনটেন এ ভেরি কর্ডিয়াল রিলেশনশিপ, বাট হি ইজ বিং মিসলেড বাই সাম a group of officers who are running the show. This is a government by the officer, for the officer, and of the officer. Thank you very much. শ্রী নয়ন সরকার আনিত ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণী শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করে। আমি যে কথাগুলি আমার পূর্ববক্তারা বলে গেছেন সেই দিকে যাচ্ছি না। একটাই হচ্ছে যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় 2 ধরনের ফাংশনারিজ আছেন। এক ধরনের যারা ইলেক্টেড বডিজ, আর এক ধরনের হচ্ছে যারা নিয়োগপ্রাপ্ত হয়ে আধিকারিক বা যাদেরকে আমরা ব্যুরোক্রেট বলি, ক্লাস ইয়ং থেকে একদম চিফ সেক্রেটারি পর্যন্ত। স্বভাবতই সরকার তাদের উপর নির্ভরশীল, এটাতে বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আমাদের যে সেটআপে আমাদের মন্ত্রী মহোদয়রা বা মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে শুধুমাত্র আলোচনার মাধ্যমে ফাইলে সই করেন, বাস্তবায়ন করা এটা তাদের উপরে নির্ভর করে। আমি এখানে কিছু প্রস্তাব রাখতে চাই। বরং আমার যেহেতু কিছুটা অভিজ্ঞতা হয়েছিল সরকারের কাজ করে, পরিকল্পনা দপ্তর এবং অর্থ দপ্তর এই 2টা দপ্তরের মাধ্যমে পদগুলি, বিভিন্ন শ্রেণীর পদগুলি সৃষ্টি করা এবং পরিকল্পনা দপ্তরের মাধ্যমে যে পদগুলি সৃষ্টি করা হয় সেইগুলি প্রথমে প্লেন পোস্ট হিসেবে চিহ্নিত থাকে এবং পরবর্তী সময়ে সেটাকে কোয়াসাই পার্মানেন্ট এবং পার্মানেন্টে ঘোষণা করা হয়। আমি জানি না এখন সেটা চলছে কিনা। আরেকটা হচ্ছে পার্মানেন্ট পোস্ট, মেন পার্মানেন্ট পোস্ট ইজ অলসো পার্মানেন্ট। পোস্ট পার্মানেন্ট, ম্যান মে নট বি পার্মানেন্ট, ম্যান ইন পজিশন যিনি আছেন, আনলেস ম্যান ইন পজিশন যারা আছেন তাদেরকে যদি ডিক্লেয়ার না করা হয়। কতগুলি দপ্তর আছে সরকারের, সেগুলি পার্মানেন্ট ডিপার্টমেন্ট। সরকারের দপ্তরগুলিতে পার্মানেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড টেম্পোরারি ডিপার্টমেন্ট। পার্মানেন্ট ডিপার্টমেন্ট যেগুলি আছে, আমার মনে হয় রেভিনিউ ডিপার্টমেন্ট কোনোদিনই অমিট করা যাবে না, স্বরাষ্ট্র দপ্তর কোনোদিনই অমিট করা যাবে না। এইভাবে যে দপ্তরগুলি আছে সেগুলিকে পার্মানেন্ট ডিপার্টমেন্ট বলা হয়। ঠিক সেইভাবে এই যে মেন টেম্পোরারি পোস্ট ইজ অলসো টেম্পোরারি,
এবং সেটা প্ল্যানিং ডিপার্টমেন্টের মাধ্যমে পোস্টগুলিকে যখন সৃষ্টি করা হয় অবশ্যই অর্থ দপ্তরের অনুমোদনে এবং ক্যাবিনেটের অনুমোদনে। যদি ম্যান যদি টেম্পোরারি হয় এবং উনি যদি সেইভাবেই যদি রিটায়ারমেন্টে যায়, সেই পোস্টগুলি 1 ইয়ারের জন্য ভ্যালিড থাকে। তার মানে 1 ইয়ারের মধ্যে যদি এই পোস্টগুলি যদি ফিল আপ করা হয়, তাহলে নতুন করে পদ সৃষ্টি করার প্রয়োজন পড়ে না। আর পার্মানেন্ট পোস্ট যদি হয় তো প্রশ্নই উঠে না। তো তারপরেও আমি বলবো যে সরকারের একটা নীতি আছে, সেটা যদি ক্যাবিনেটে পুনরায় যদি অনুমোদন করে দিতে হয়, নিতে হয়, তাতে কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রে যেহেতু এটা ল্যাপস হবে না, অর্থ দপ্তর এটা জানেন, সব এগুলি আপনারা জানেন রেকর্ডে থাকে কোনটা পার্মানেন্ট না, রেজিস্টারগুলি থাকে। সেই ক্ষেত্রে এইগুলিকে যদি অনুমোদন যদি দিতে হয় দপ্তরের মন্ত্রী, পার্মানেন্ট পোস্ট যেহেতু, ওনার কাছে অনুমোদন নিয়ে সেটাকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। আর এটা যদি না হয়, প্রত্যেক সময়ে যদি এই যে ক্যাটাগরিজ অফ পোস্ট, সেটা যদি আমরা যদি মনে যদি না রাখি, তো এভরি টাইম ইউ আর ক্রিয়েটিং পোস্ট, এভরি ভ্যাকেন্সিজ, এটার জন্য কিন্তু পোস্ট ক্রিয়েশন করতে হবে। কিন্তু এটা যদি আমি যেটা বলছি, এটা যদি এখনো যদি আবার অ্যাডপ্ট করা হয়, তাহলে নিয়োগ প্রক্রিয়াটা সেটা ভালোভাবে হবে। আর একটা কথা হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরির পোস্টে যখন প্রমোশন দেওয়া হয়, একই দপ্তরে যদি হয়, যে ডিপিসি এইভাবে সেটাকে প্রসেস করতে পারে যে যারা প্রমোশন পেয়ে যাচ্ছে ওই পোস্টে কারা আসছে, মানে ইমিডিয়েট, তাহলে আর কোনো গ্যাপ হচ্ছে না। গ্যাপ হওয়ার কারণ হচ্ছে পোস্টগুলি যখন ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে, যদি আমাদের এই পোস্টগুলি দরকার এবং প্রয়োজন যদি হয়, সেটাকে তো ল্যাপস করে দিতে পারি না আমরা। আরেকটা প্রসেস আমরা অ্যাডপ্ট করতে পারি। বিফোর দি রিটায়ারমেন্ট কতগুলি কর্মচারী, এতজন কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছে, 3 মাসের পরে যাচ্ছে, 6 মাসের আগেই বা 3 মাসের আগেই ওই পোস্টগুলির এগেইনস্টে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। তাহলে আমার ল্যাপসের আর কোনো প্রশ্ন থাকবে না। এখন ল্যাপসের প্রশ্ন হচ্ছে, যেমন টিপিএসসির একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে প্রত্যেক বছর রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন কর্মচারীরা, তারপরে নিয়োগ প্রক্রিয়া নেই। এবং এটা আমাদেরকে বুঝতে হবে যে এইটা যদি ল্যাপস যদি হয়, তার মানে আমাদের ডান হাত বা হাত সব দিক দিয়েই, মানে কি বলবো, এটা অচলাবস্থা তৈরি হবে। এই যে অবস্থা, মানে আমার মাননীয় পূর্ব বক্তা বলে গেছেন যে বছরে 4000 নিয়োগ হতে পারে, 35 বছরে 25 বছর। Will not follow what others have done. We will follow what we are supposed to do. যদি আমরা এই প্রক্রিয়াটা যদি করি, তাহলে আমার মনে হয় না যে কি বলে এটা, সেই গ্যাপ যে তৈরি হচ্ছে, সেই গ্যাপটা তৈরি হবে না। কিন্তু অবশ্যই মনে হতে পারে, আজকে যদি বলেন 1000 শূন্য মধ্যে গত 1 বছর ধরে বা 2 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, যেটা দরকার। যদি দরকারই হয়,
নিয়োগ প্রক্রিয়া কেন মানে এটাকে স্থগিত রাখা হবে। তো এই কারণে বলছি যে এই প্রসেসটা যদি আমাদের সরকার চালু করেন এবং মন্ত্রী মহোদয়রা বিশেষভাবে আপনারা যদি দয়া করে সজাগ যদি থাকেন, আমার মনে হয় না যে এখন যেটা আলোচনা করছে, হ্যাঁ যেটা অনেকেই বলেছেন শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে বেকার সমস্যা সমাধান হবে না। বর্তমান সরকার যেভাবে জানেন, পূর্ববর্তী সরকারে যারা ছিলেন ওনারাও কিন্তু অনেকবারে এই কথাগুলি বলে গেছে। তো অনলি থিং ইজ যে ঠিক আছে, আমরা সবাইকে চাকরি দিতে পারবো না, কিন্তু যতটুকু আমরা দিতে পারবো সরকারের থেকে তরফ থেকে এটা আমরা যেন করি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি সনটা বললে আপনারা বুঝতে পারবেন। 2012-13 সালে RTI এর মাধ্যমে জানা গেল যে 14,000 SC ব্যাকলগ ভ্যাকেন্সি ছিল, ফিল আপ করা হয়নি, এবং এটা ল্যাপস হতে হতে এখন নিশ্চিহ্ন হয়ে গেছে আমি জানি। এবং পরবর্তী সময়ে আমরা জানি যে ওই যে পোস্ট ক্রিয়েশনের নামে ওই 14,000 পোস্ট ভ্যাকেন্সিসকে ক্যাপ্টিন অ্যাভারেজ রেখে নতুন করে পোস্ট ক্রিয়েশন করে, যেমন 14,000 থেকে মনে করুন 200 ভ্যাকেন্সি, এটাকে ওই যে যেহেতু ক্যাপ্টিন অ্যাভারেজ নতুন করে পোস্ট ক্রিয়েশন করা হলো, এবং নতুন করে কি হলো 31% ST যদি হয় এখানে বলে 62 জন পাবে। কিন্তু ওই যে 14,000টাই তো আমাদের প্রাপ্য ছিল, তখন তো এই কথা কেউ বলেনি। 2012-13 সালে এই কপি আমার কাছে আছে, যদিও ইনস্ট্যান্টলি I will not be able to give you, but if anyone wants to see that RTI এর মাধ্যমে যে কপিটা অপেন করা হয়েছিল তখন, এই কপিটা আমার কাছে আছে। তো এইটুকু ছোট্ট একটা অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত এইটার উপরে যা বক্তব্য ছিল এখানে সমাপ্ত করছি। নমস্কার। বারবার বলার চেষ্টা হয়, তো আজ আমি এটা ডিটেলস কিছু বলতে চাই। আপনাদের সকলের জানা যে এই সরকার আসার পর থেকে বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে রাজ্যের বর্তমান সরকার যথেষ্ট সচেতন, এবং প্রতিটি সরকারি দপ্তরে শূন্যপদ নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত যে শিক্ষক এবং অশিক্ষক পদে যে সমস্ত নিয়োগ হয়েছে তার আমি একটা তথ্য তুলে ধরছি। যেমন এলিমেন্টারি এডুকেশন দপ্তর, সেখানে 4,807 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো আমি যেগুলো বলছি এখন নিয়মিত কর্মচারী, এখানে অনিয়মিত এবং নিয়মিত নিয়োগ ব্যাস চর্চা হয়েছে, তাই আমি নিয়মিত কর্মচারীর সংখ্যাটা আগে বলছি। সেকেন্ডারি এডুকেশন দপ্তরে 2,217 জনকে চাকরি দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ দপ্তরে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ বাবু বলছিলেন পুলিশ দপ্তরে নিয়োগ নিয়ে, আমি ওনাকে বলতে চাই, উনি তো নেই এখানে, 1,591 জনকে পুলিশ দপ্তরে অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে। যেগুলো ইন্টারভিউ চলছে, প্রসেস চলছে, সেটাতে আসবো। যারা নিয়োগ পেয়েছে ইতিমধ্যে সেই সংখ্যাটা 1,591 জন। স্বাস্থ্য দপ্তর নিয়ে এখানে বিস্তর চর্চা হয়েছে যে স্বাস্থ্য দপ্তরে কোনো লোক নিয়োগ করা হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যে 1,030 জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা কাজে যোগ দিয়েছে, কাজ করছে। কৃষি দপ্তরে 726 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে যারা কাজ করছে কৃষি দপ্তরে। পিডাব্লিউডিতে 550 জন, পঞ্চায়েত দপ্তরে 453 জন, রাজস্ব দপ্তরে 298 জন, জিএপিএনটিতে 264 জন, উচ্চশিক্ষা দপ্তরে 252 জন। উচ্চশিক্ষা দপ্তর নিয়ে বলা হয়েছিল যে কলেজে নিয়োগ নেই, এই সংখ্যাটা কিন্তু আমাদের 2018 সালের পরবর্তীতে এই 252 জন নিয়োগ হয়েছে। প্রক্রিয়া চলছে আরো, সেটা আমি বলবো। গ্রাম উন্নয়ন দপ্তর 116 জন, জনজাতি কল্যাণ দপ্তর 109 জন যারা নিয়োগপত্র পেয়েছে, যারা কাজ করছে। শিল্প বাণিজ্য দপ্তরে 87 জন, সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরে 83 জন, মৎস্য দপ্তরে 77 জন, তথ্য সংস্কৃতি দপ্তরে 55 জন, খাদ্য দপ্তরে 46 জন, ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট দপ্তরে 35 জন, নির্বাচন দপ্তরে 23 জন, অন্যান্য দপ্তরে 666 জন যারা নিয়োগপত্র পেয়ে এই 2-4 বছর ধরে দপ্তরে কাজ করছে। আপনারা জানেন জেআরবিটি
গ্রুপ ডি পদে 2437 জন, যাদের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই তাদের হাতে, এগুলো সব রেগুলার বলছি, জিআরবিটি গ্রুপ ডিতেও যারা চাকরির অফার অলরেডি খুব শীঘ্রই তাদের হাতে চলে যাবে। যেহেতু একসঙ্গে এত চাকরি, আমি জানি, আমি এখানে আপনাদেরকে বলতে পারি যে 2018 পর থেকে এই যে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ টু বলা হচ্ছে, কমিউনিস্টের 25 বছরে বলতে পারবে না এই সংখ্যায় গ্রুপ ডি একসঙ্গে এত চাকরি একসঙ্গে দেওয়া হয়েছে। এর জন্য একটু সময় লাগছে। 3 মাস আগেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা সব দপ্তরগুলো ভাগ করছি, খুব শীঘ্রই তাদেরকে দেওয়া হবে। অনিয়মিত কর্মচারী, আমি অনিয়মিত কর্মচারী বলছি, এই 2018-19 সালের পর থেকে অঙ্গনওয়াড়ি দপ্তরে, যেখানে আমরা সাম্মানিক ভাতার ভিত্তিতে যাদেরকে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়িতে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেওয়া হয়েছে 1039 জন, যাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হয়েছে, এবং হেল্পার নিয়োগ করা হয়েছে 1160 জনকে অঙ্গনওয়াড়ির জন্য নিয়োগ করা হয়েছে। এরা স্থায়ীভাবে কাজ করে কিন্তু সাম্মানিকের ভিত্তিতে। এসপিওতে নিয়োগ করা হয়েছে 1262 জনকে, এরাও স্থায়ীভাবে কাজ করে কিন্তু সাম্মানিকের ভিত্তিতে কাজ করে। বিভিন্ন দপ্তরে, যেটা আউটসোর্সিং বলা হয়ে থাকে, এই আউটসোর্সিং এ 5771 জনকে বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজন অনুসারে তাদেরকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। সরকারি দপ্তরে প্রাইভেট সিকিউরিটি গার্ড যারা নিয়োগ করা হয়, এগুলোতে আমরা বিভিন্ন আউটসোর্সিং কোম্পানিদের দ্বারা নিয়োগ করা হয়েছে, সেই সংখ্যাটা 2987 জন। আমরা যদি এই সংখ্যাটা দেখি, এই সংখ্যাটাও প্রায় 12,419 জন লোককে আমরা সাম্মানিক ভিত্তিতে বা আউটসোর্সিং এ নিয়োগ দেওয়া হয়েছে আমাদের সরকার আসার পরে। যে সকল দপ্তরে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ বিভিন্ন দপ্তরের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, যার মধ্যে ত্রিপুরা পুলিশ এসআই ইউবি পোস্টে 149 জন, 45টি এসআই এবি পোস্টে, 21টি এসআই ইউবি মহিলা, 3টি এসআই এবি মহিলা। টিপিএসসিতে অলরেডি তাদের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে, ভাইবা বাকি রয়েছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 1000টি পদের জন্য অলরেডি তাদের পরীক্ষা, ভাইবা এবং তাদের শারীরিক পরীক্ষা, এগুলো শেষ হয়েছে। আপনারা জানেন, এছাড়াও নতুন করে 916টি কনস্টেবল পদের জন্য আমাদের ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, সেটাও গিয়েছে পরীক্ষার জন্য। এবং ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ যাদেরও পরীক্ষা সব ধরনের শেষ হয়েছে, খুব শীঘ্রই তাদেরও নিয়োগপত্র দেওয়া হবে। সেই সংখ্যাটাও 6066টি পদে। পরিবার কল্যাণ দপ্তরে 100 জন এমপিডব্লিউ, সেটাও পরীক্ষার জন্য চলছে, পরীক্ষার কাজ চলছে। স্পোর্টসে আমাদের স্পোর্টস দপ্তরে 229টি পিআই পদের জন্য আমাদের অনুমোদন দেওয়া হয়েছে, তারও কাজ চলছে। 329টি পদে ফায়ারম্যান এবং 25টি ড্রাইভার, সেটার জন্য কাজ চলছে। 34টি পদ তথ্য প্রযুক্তি দপ্তরে 35টি সরাসরি নিয়োগের জন্য সেখানে পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলো অধিকতর টিপিএসসিতে গিয়েছে। এখন কথা হলো, এগুলো দেরি কেন হচ্ছে? আমাদের নয়নবাবু বলছিলেন এত স্লো গতিতে কোনো নিয়োগ হচ্ছে না। এই টিপিএসসি আমরা বানাইনি, এই টিপিএসসি আগেই থেকেই ছিল। আমরা বরং সিদ্ধান্ত নিয়েছি এই টিপিএসসিটিকে স্ট্যান্ডার্ড করা। এত আমাদের ক্যাবিনেট মঞ্জুরি দিচ্ছে, আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট এত মঞ্জুরি দিচ্ছে নিয়োগ করার জন্য, আমরা লোক নিতে পারছি না। টিপিএসসি তো অনেক জমে গিয়েছে, আমরা এত পাঠাচ্ছি, আমি সংখ্যাটা আপনাকে বলছি, 9660টি পদের ইন্টারভিউর জন্য আমরা অলরেডি টিপিএসসিতে পাঠিয়ে রেখেছি। তারা কারো রিটার্ন ভাইবা দুটো হয়েছে, কারো রিটার্ন হয়েছে, ভাইবা হয়নি, কারণ তাদেরও ম্যান পাওয়ার কম, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা টিপিএসসিটাকে যেন আরো বড় করতে পারি, আমরা স্ট্যান্ডার্ড করতে পারি, আরো লোক তাড়াতাড়ি নেওয়া যায়। দেখুন, চাকরিটা দিলে এরকম নয় তো চাকরিটা দিলে পরেই তাকে চলে যাক। আমরা তো চাই সে চাকরিটা যেন স্থায়ী হয়, সেই চাকরিটা যেন পাবে, সেই চাকরিটা নিয়ে যেন কোনো কমপ্লেইন না আসে। অতএব সে তাকে স্বচ্ছ নিয়োগ নীতির মধ্যে চাকরি দিতে গেলে তার যে ব্যবস্থা সেটাও তো ফুলফিল করতে হবে, তার জন্য একটু সময় লাগবে। শ্রম দপ্তরে 25টি লেবার ইন্সপেক্টর, এই পদগুলো মিলিয়ে 9626টি পদে অলরেডি যেখানে টিপিএসসিতে দিয়ে রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে 172টি পদে স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগের সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে। রেভিনিউ দপ্তরে 14 জন রেভিনিউ ইন্সপেক্টর,
এবং নির্বাচন দপ্তরে ইলেকশন ইন্সপেক্টর 16 জন। এখানেও 202 জনের জন্য ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, যেগুলো টিপিএসসিতে গিয়েছে। এছাড়া আমাদের নতুন করে আমাদের ক্যাবিনেট যেগুলোকে মঞ্জুরি দিয়েছে এখনো টিপিএসসিতে যায়নি, এরকম সংখ্যাটা আমি বলছি। যেমন বিদ্যালয় শিক্ষা দপ্তরে 1566 স্নাতক ও অস্নাতক পদে 1099টি, এবং এইগুলো এখনো যায়নি, ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য 112 জন স্পেশাল এডুকেটর, 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিআই, এদের জন্য অলরেডি ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, এগুলো যাবে পরীক্ষার জন্য। ক্রীড়া দপ্তরে 75 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, মৎস্য দপ্তরে 53 জন ফিশারি অফিসার, গ্রাম উন্নয়ন দপ্তরে 198 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিগ্রিধারী 105 জন, ডিপ্লোমা 93 জন, স্বাস্থ্য দপ্তরে 241 জন এলডিসি এবং 161 জন টেকনিক্যাল লোক নেওয়া হবে। শিল্প বাণিজ্য দপ্তরে 96টি বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে, সেখানে 38টি সিনিয়র ইনস্ট্রাক্টর থাকবে, 25 জন সিনিয়র ইনস্ট্রাক্টর থাকবে, নন ইঞ্জিনিয়ার 17 জন থাকবে। এই ক্যাটাগরি মিলে 96 জন সেখানে নেবে। তো 2627টি পদের জন্য অলরেডি ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, যেগুলো আগামীতে নেওয়া হবে। এখানে বিস্তর চর্চা হয়েছে পিএমজিপি বা পিএম বিশ্বকর্মা উন্নতি স্বাবলম্বন, এইগুলো নিয়ে। পিএমজিপি পিএম বিশ্বকর্মা উন্নতি স্বাবলম্বন আমাকে এখানে বলছিলেন, নয়নবাবু বলছিলেন যে আমাদের রাজ্যে বেসরকারি কাজের কোনো ব্যবস্থা নেই। আমি ওনাকে বলতে চাই, এই তথ্যগুলো দেখবেন, আমি আপনাকে বলছি। পিএমজিপি পিএম বিশ্বকর্মা উন্নতি স্বাবলম্বন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন স্কিমে গত 3 বছর, আমি 6 বছর বলছি না, গত 3 বছরে 41,687 জন আত্মনির্ভর হয়েছে, যাদেরকে গভর্নমেন্ট প্রশিক্ষণ দিয়েছে, গভর্নমেন্ট যাদেরকে লোন দিয়েছে, তারা নিজের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। আমাদের জিতেনবাবু বলছিলেন ওনার বক্তব্যের মাধ্যমে, যখন আইটি নিয়ে একটা বিষয় এসেছিল তখন বলছিলেন যে আমাদের আইটি ভবনে নাকি কাজ কতটুকু হচ্ছে বা সেটা নিয়ে তিনি সন্দিহান যে কত লোক আসছে। নতুন স্টার্ট আপ পলিসিতে আমাদের রাজ্যে ইতিমধ্যে 2019 থেকে 2024-এ 110টা স্টার্ট আপ কোম্পানি শুরু হয়েছে। 110টা, এটা বিগ, মানে বিশাল সংখ্যা। 110টা কোম্পানি বাইরের থেকে স্টার্ট আপ এখানে খুলেছে আমাদের এই যে আইটি বিল্ডিং সহ এসটিপিআই তিনি যেটা বললেন, সেখানে আজকের দিনে আমাদের সরকারি যে ভবন সেটাতে আর জায়গা নেই দেওয়ার মতো, সেখানে প্রায় 816 জন ইউথরা কাজ করছে। আজকে যে বিলটা এসছে এখানে, আমি যে বিলটা আনলাম শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট, যে বিলটা এসছে, এই বিলটাই এর জন্য যে এই সমস্ত কোম্পানিগুলো যারা আসছে তাদের কাজের যে কর্মক্ষেত্রটা সেটা অন্য দেশেও, অর্থাৎ এখানে যে সমস্ত স্টার্ট আপ খুলবে তারা আমেরিকাতেও কাজ করবে, তারা অন্য দেশেও কাজ করবে। তো সেখানে তো আমরা যখন এখন দিনের বেলা কথা বলছি, তারা হয়তো রাত্রে বেলা, তো আমাদের রাত্রে কাজ করতে হবে। তার জন্য ওই বিলটা এসছে যে মহিলারা যারা আইটিতে কাজ করবে বা আমাদের যুবক যুবতীরা কাজ করবে, তারা যেন রাত্রেও কাজ করতে পারে। আমাদের রাজ্যে যে লেবার অ্যাক্ট ছিল সেখানে রাত্রে পারমিশন ছিল না, 8টার পরে মহিলারা কাজ করতে পারবে না। এই বিলটা এর জন্য এসছে যে 24 আওয়ার্স। আমাদের এখানে এত আধুনিক মেশিন, বড় বড় ইন্ডাস্ট্রি আছে যে একটা মেশিন চললে পরে 3 দিন 4 দিন চলবে, বন্ধ করা হবে না মেশিনগুলোকে। তো সেই সমস্ত ক্ষেত্রে দিবারাত্র কাজ করার জন্য তার জন্য এই বিলটা এসছে। যাই হোক, আমাদের রাজ্যে মডেল কেরিয়ার সেন্টার খোলা হয়েছিল 2018 সালের পরবর্তীতে। ন্যাশনাল কেরিয়ার যে পোর্টাল রয়েছে কেন্দ্রে, সেটার অধীনে এখানে খোলা হয়েছিল, যার মাধ্যমে ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রশিক্ষণ এবং জব ফেয়ার, এই কেরিয়ার মডেল সেন্টার যেটা আমাদের রাজ্য সরকার পরিচালিত, 96টা জব ফেয়ার করেছে। আমাদের রাজ্যে ধর্মনগর, উদয়পুর, কৈলাসহর, আগরতলা সহ 96টা জব ফেয়ার হয়েছে। তারা জব ফেয়ারের মাধ্যমে 2237 জনের বেসরকারি সংস্থায় কাজ পেয়েছে, যার মধ্যে ইঞ্জিনিয়ারও রয়েছে, যার মধ্যে হয়তো গ্রাজুয়েট ছেলেমেয়েরা রয়েছে। এইরকম জায়গায় আমাদের মাননীয় বিধায়ক সুদীপবাবু বলছিলেন যে আমাদের ছেলেমেয়েরা নাকি দিশাহারা হয়ে ঘুরছে। আমাদের রঞ্জিতবাবু বলেছেন, আপনি শুনেছেন, যে আমাদের রাজ্য থেকে এই সমস্ত স্কিল ট্রেনিং জব ফেয়ারের মাধ্যমে ছেলেমেয়েরা বিদেশে, জাপানে গিয়ে কাজ করছে, এরকমও সংখ্যায় রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ততে রয়েছে। আমাদের এখানে স্কিল ট্রেনিং নেওয়ার পর স্কিল ডিপার্টমেন্ট থেকে বিদেশের মাটিতে কাজ করছে, এরকমও সংখ্যাটা রয়েছে। রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের মাধ্যমে 22,000 ছেলে মেয়েদেরকে স্কিল ট্রেনিং করিয়ে ইতিমধ্যে যার মধ্যে 4,066 জনেরকে বিভিন্ন বেসরকারি বিভিন্ন রাজ্যে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দেওয়া হয়েছে।
যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে আমাদের প্রাণী বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের তারাও কিছু স্কিল ট্রেনিং করাচ্ছেন। ডোর স্টেপ ওয়ার্কার ট্রেনিং, সেখানে ফিশ ফার্মিং এর ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ের উপরে ট্রেনিং করানো এবং তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া, লোন দেওয়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে দিয়ে 3500 জন ছেলে মেয়েদেরকে আত্মনির্ভর করা হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্য সরকারের কর্মসংস্থান সার্বিক পরিবেশের কারণে আজকে 2018 সালের পর থেকে এই রাজ্যে একটা ব্যবসা বা একটা সুস্থ পরিবেশের কারণে এই রাজ্যে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, যার মধ্যে হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে গিগ ওয়ার্কার, যাদেরকে ডেলিভারি বয় বলা হয়। এই ডেলিভারি বয়ের সংখ্যাটা কিন্তু কম নয়, এখানে 1215 জন ডেলিভারি বয় আজকে আগরতলা শহরে কাজ করছে। বিভিন্ন আমাদের বাইরের থেকে যে সমস্ত কোম্পানিরা আসে তাদের বিভিন্ন সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া, এগুলো কিন্তু নতুন কর্মক্ষেত্র, এগুলো আগে ছিল না। যেহেতু একটা পরিবেশ হয়েছে, অনুকূল পরিবেশ হয়েছে ব্যবসার, সেই ক্ষেত্রে এই সমস্ত কোম্পানি আছে। আমরা মহিলা এসএসজি গ্রুপের কথা বলা হয়েছে। এই মহিলা এসএসজি গ্রুপ আমরা বলছি 50,000, এই সংখ্যাটা শুনতে ভালো লাগে, 50,000 মানে 5 লক্ষ মহিলারা কাজ করছে। কিন্তু এটাকে আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখি, এই টিআরএলএম বা টিইউএলএম অর্থাৎ শহরে যে গ্রুপগুলো মহিলাদের রয়েছে, যাদের মধ্যে 2770টা গ্রুপকে বাছাই করে 1028 কোটি টাকা দেওয়া হয়েছে শুধু তাদেরকে যন্ত্রপাতি কেনার জন্য। শুধু গ্রুপ তৈরি করা হয়নি, একটা সময় শুধু মহিলা গ্রুপ তৈরি করা হতো যে 10 জন মহিলা একটা গ্রুপ হবে, গ্রুপ তৈরি নয়। আজ তাদেরকে ট্রেনিং করিয়ে এরকম 2770টা গ্রুপকে 1028 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র তাদেরকে যন্ত্রপাতি কেনার জন্য, যে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে গ্রুপগুলো। আর তার প্রমাণ পাওয়া গিয়েছে এবার যখন সরস মেলা হয়েছে। আপনারা অনেক পুরনো বিধায়ক, আপনারা এই বিধানসভায় বহু বছর ধরে আছেন, আপনাদের কাছে তথ্য রয়েছে। এটা ত্রিপুরার যে প্রথম নয়, ত্রিপুরা রাজ্য নয়, আমি বলবো ভারতবর্ষের অসংখ্য রাজ্য, ধরুন ভারতবর্ষের এরকম 20টা রাজ্যের আগে আমাদের রাজ্য চলে গিয়েছে এই সরস মেলাতে। 12 কোটি টাকা সেল করেছে ওই মহিলারা, 12 কোটি টাকা বিক্রি হয়েছে। এটা রাজস্থানও বিক্রি করতে পারেনি। আমি ওই দিন একটা মিটিং অ্যাটেন্ড করছিলাম, বলছে রাজস্থানেও আমরা 12 কোটি টাকা, এত বড় রাজ্য, এত পপুলেশন, আমরা বিক্রি করতে পারি। ছোট রাজ্য তো ছেড়েই দিন, আমাদের রাজ্যে মহিলারা আজ আত্মনির্ভর। 91,000 মহিলার শুধু লাখপতি দিদি নয়, আজ তারা করছে। আজ আমাদের সেটা দেখছি আমরা, সরসে 12 কোটি টাকা সেল হয়েছে। ভাবুন তাদের উৎপাদিত সামগ্রী। আমরা যদি দেখি সে সমস্ত মহিলাদেরকে বাকি লোনের মাধ্যমে সরকার আরেকদিকে তাদেরকে 1056 কোটি টাকা দেওয়া হয়েছে গ্রামীণ এলাকাতে যে সমস্ত গ্রুপ রয়েছে। তো আমরা যদি দেখি শহর এবং গ্রামীণ মিলিয়ে 2000 কোটি টাকারও বেশি ওই সমস্ত মহিলাদেরকে দেওয়া হয়েছে। আরেকদিকে যদি দেখি আমরা কমিউনিস্টের সময় 5 বছর 2013 থেকে 2018 সাল, ওই 5 বছরে মাত্র 4,95 লক্ষ টাকা তারা দিয়েছিলেন মহিলাদেরকে আত্মনির্ভর করতে। আজকের দিনে আমাদের রাজ্যে আমরা কত 2000 কোটি টাকারও বেশি দিয়েছি। আর এই শুধু এই বিষয়গুলো নয়, আপনারা সকলেই জানেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এমনি এই আনএমপ্লয়ি যে রেটটা কমছে, আমার কিশোর বর্মন মাননীয় বিধায়ক একটা তথ্য দিচ্ছিলেন, পরিসংখ্যান দিচ্ছিলেন যে পার্সেন্টেজ কমেছে। পার্সেন্টেজ এমনি কমেনি। প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার যোজনা, আত্মনির্ভর স্বনির্ভর যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, আমাদের এখানে পিএম গতিশক্তি, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এই সমস্ত ক্ষেত্রে কি পরিমাণ নিবেশ হয়েছে তার একটা তথ্য 2023 সালে 21শে ডিসেম্বর রাজ্যসভাতে কপিল সিব্বল আর দিগ্বিজয় সিং, মাননীয় গোপাল রায় রয়েছেন কংগ্রেসের 2 জন সাংসদ রাজ্যসভায়, ওনারা সেখানে একটা কোয়েশ্চেন এনেছিলেন যে গোটা দেশের যে এই পার্সেন্টেজটা কি করে কমছে। সেখানে আমাদের ত্রিপুরার ডাটাটাও তুলে ধরা হয়েছে। ত্রিপুরার ডাটা তুলে ধরা হয়েছিল, সেখানে মুদ্রা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যেটা রয়েছে 2018 সাল অর্থাৎ 1 এপ্রিল 2018 সালের থেকে শুরু করে 24/11/2023 সাল পর্যন্ত আমাদের রাজ্যে স্যাংশন দিয়েছে এই মুদ্রা যোজনায় 11,115 কোটি টাকা, যার মধ্যে স্যাংশন পেয়েছে অর্থাৎ সেটা স্যাংশন ছিল, ডিসবার্স হয়েছে 10,890 কোটি টাকা মুদ্রা যোজনার মাধ্যমে, এমএসএমইর মাধ্যমে আমাদের রাজ্যের যুবক যুবতীরা কাজে লাগিয়ে নিজেরা আত্মনির্ভর হয়েছে।
আমরা যদি এটা দেখি না, আমরা যদি সেটা জানতে চাই না, আমরা সেটাকে যদি বোঝার চেষ্টা করি না, শুধু শুধু আমরা বলি যে আমাদের এখানে কর্মসংস্থান ব্যবস্থা নেই, তাহলে তো বলার কিছু নেই। এর জন্য এই ডাটাটা যেটা এসছে, আমাদের মাননীয় বিধায়ক কিশোর বর্মন বলছিলেন যে 2017-18-তে অ্যাভারেজ যদি দেখি আমাদের রাজ্যে 6% ছিল আনএমপ্লয় রেশিও, আজকের দিনে দাঁড়িয়ে 3.2% আনএমপ্লয় রেশিও। আর যেটা রাজ্যসভাতে যেটা উত্থাপন হয়েছে, গ্রামীণ মহিলাদেরকে নেওয়া হয়েছে, সেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম আনএমপ্লয় রেশিও হচ্ছে আমাদের, যেখানে মাত্র 1.4% যেখানে আমাদের রেশিও। এরকম অনেক রাজ্য রয়েছে যেখানে 10%, 11% রয়েছে। এটা রাজ্যসভার তথ্য। বলুন। অধ্যক্ষ মহোদয়, সুন্দর খুব সুন্দর, শ্মশানের শান্তি বিরাজমান। ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করা হচ্ছে। আমার বক্তব্য হলো স্যার, ভালোভাবে চলছে, এখানে যুক্তিতর্কের ব্যাপার না। আমি আপনাকে যেটা বলছি, আপনি যে স্টেটমেন্ট দিচ্ছিলেন সুন্দরভাবে দিচ্ছিলেন, কিন্তু বক্তব্য আপনি অনারিয়াম বলেছেন, ওই যে কিছু অঙ্গনওয়াড়ি, তাই এখানে হলো শূন্য পদ পূরণ। অনারিয়াম দিয়ে আপনাকে চুক্তিবদ্ধ না। শুনুন, আমি নাম উল্লেখ আমি লিখে রেখেছি। আমার কথা আমি বলি, আপনি এখানে শুনুন। I never disturb you. Please. Try to hear me. প্রসঙ্গের বাইরে গেলে হবে। Try to hear me. মন্ত্রীকে বলতে দিন না, শুনেন, বলুন প্লিজ। আরে আমার শুনেন, নয়ন সরকার যেটা এনেছিলেন, প্রাইভেট রেগুলেশনে যেটা এনেছেন, এডিশনের সঙ্গে উনি বলেছেন রাজ্যে সরকারি কাজের বেসরকারি কাজের কোনো ব্যবস্থা নেই। নয়নবাবু বলেছেন এটা, যে রাজ্যে বেসরকারি কাজের কোনো ব্যবস্থা নেই। তার জন্য আমাকে এটা বলতে হচ্ছে যে বেসরকারি কাজের ব্যবস্থা আছে। আমি তো সুন্দরতার কথা বলেছি, আপনি বলুন, বলুন। শূন্যপদের কথা তো উনি আগেই বলেছে, যা বলেছে, কতগুলি শূন্যপদ পূরণ হয়েছে পরিষ্কার বলেছে। যে রেফারেন্স এসছে, ওই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে বেসরকারি কাজের ব্যবস্থা নেই। এটা বলার জন্য বলা, প্লিজ কন্টিনিউ। আরে প্লিজ না, অনেক রয়েছে। আপনি তো যে সাবলীলতার মধ্যে আটকে দিলেন। কন্টিনিউ। যাই হোক, আপনি কন্টিনিউ করুন, কিন্তু বাবু আপনি কন্টিনিউ করুন। মাননীয় স্পিকার স্যার, তাই আমি এই প্রাইভেট মেম্বার রেজুলেশনে যেটা আমাদের নয়নবাবু এনেছেন, যে কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ গ্রহণ করা, এটা কন্টিনিউ প্রসেস আমরা করে যাচ্ছি। আমাদের রাজ্য সরকার অত্যন্ত সচেতন। আমরা আমাদের যুবক যুবতীদের শুধুমাত্র সরকারি চাকরি নয়, আমরা চাই প্রত্যেকটা মানুষ আত্মনির্ভর হোক। প্রধানমন্ত্রীর সংকল্প গোটা ভারতবর্ষ আত্মনির্ভর হবে, সেই দিশাতে আমরা কাজ করছি, আমাদের রাজ্য সরকার কাজ করছে। তাই আমি ওনার যে বক্তব্য বা উনি যেভাবে বলছেন গ্রহণ করার জন্য, এটা তো কন্টিনিউ প্রসেস, তাই ওনার কথা মেনে নিতে পারলাম। ধন্যবাদ।